প্রাচীন ভারতবর্ষ শিক্ষায়, শিল্পে, ভাস্কর্যে কত উন্নত ছিল তা আমরা দেখব আজকের ভিডিওতে। ভারতের উপজাতি জনগোষ্ঠীর ঐতিহ্যশালী জীবন, তাদের ঘর বাড়ি, আচার বিচার যেমন দেখব, তেমনি দেখব ভারতের মন্দির নগরী খাজুরাহোর পৃথিবী বিখ্যাত অনন্য শিল্প সম্ভার। নমস্কার বন্ধুরা, আমি ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসের ঐন্দ্রিলা আপনাদের স্বাগত জানাচ্ছি খাজুরাহো ও পান্না সিরিজের তৃতীয় পর্বে। আগের পর্বে কেন ঘড়িয়াল স্যাংচুয়ারি ও রানের জলপ্রপাত ঘুরে সেখান থেকে চলে গিয়েছিলাম কারিয়াবিজো গ্রামে। সহজ সরল সেই প্রান্তিক জীবনযাপন কাছ থেকে ছুঁয়ে দেখেছিলাম। আগের পর্বের লিঙ্ক পাবেন কমেন্টে ও আই বোতামে। কারিয়াবিজো গ্রামটি ঘুরে এবার উপস্থিত হলাম খাজুরাহো ট্রাইবাল মিউজিয়ামে। দুপুর 12টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে এই মিউজিয়াম। ভারতীয়দের জন্য 20 টাকা টিকিট মূল্য এবং 10 বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিট লাগে না। মোবাইল বা ক্যামেরায় ছবি তুললেও 100 টাকা চার্জ তার জন্য। এটা হচ্ছে মাতা ঝুলা বলছে। বাইগা যে উপজাতি, সেই বাইগা উপজাতিদের মধ্যে বাইগা উপজাতি কিন্তু মধ্যপ্রদেশের প্রচন্ড ফেমাস একটা ট্রাইব। বাইগা উপজাতিদের মধ্যে যদি কারোর আর কি ভর হতো, মানে তার মধ্যে ঈশ্বর এসে বসবাস করছেন এরকম ধরে নেওয়া হতো, তো ভর হলে যখন আর কি এই টাইপের যে মাতা ঝুলা এরখানে এসে বসলে তবেই একমাত্র সে শান্ত হতো, সেটাই আর কি লেখা আছে। ট্রাইবাল মিউজিয়াম আমি ভেবেছিলাম ট্যুর আগেই শেষ হয়ে গেছে, কিন্তু এখন ট্রাইবাল মিউজিয়ামে এসেছি। 2-1 বছর আগেই মিউজিয়ামটা উদ্বোধন হয়েছে, সেই হিসেবে বলা যায় একদম নতুন। এখনো কিন্তু অনেক জায়গায় কাজ চলছে। খাজুরাহোতে এলে কিন্তু অবশ্যই এই মিউজিয়ামটা একবার ঘুরে যাবার চেষ্টা করবেন। বুন্দেলখণ্ডের বিভিন্ন বিখ্যাত জনগোষ্ঠীর সম্বন্ধে আমরা জানবো এই মিউজিয়াম থেকে। তাদের জীবনযাপন, তাদের আরাধ্য দেবতা, শিল্প, সংস্কৃতি সমস্ত কিছু পরতে পরতে তুলে ধরা আছে এই মিউজিয়ামের চারপাশে। এই মিউজিয়ামের মূল আকর্ষণ হচ্ছে এই জনজাতিদের শিল্পমণ্ডিত ঘরবাড়ি। চলুন আমরা একে একে সেগুলো দেখে নিই। প্রথমে দেখব ভিলেদের ঘর। ভিলেরা মূলত শুষ্ক ও কম উর্বর এলাকায় বসবাস করেন, যেখানে ফসল কম হয়। এই কারণে ভিলেরা তাদের বাড়ি ক্ষেতের মধ্যে তৈরি করে, যাতে ফসলের যত্ন নিতে পারে। এই কারণেই ভিল গ্রামগুলোর বিন্যাস ছড়িয়ে ছিটিয়ে থাকে। পূর্বমুখী ভিল বাড়ির সামনে ও পিছনে 2টি ঢালু ছাদ থাকে। ছাদের পুরো ওজন বহনকারী কাঠামোটি সেগুন কাঠ দিয়ে তৈরি হয়। দেয়াল শক্তিশালী করার জন্য ভেতর ও বাইরে মাটি প্রলেপ দেওয়া হয়। ছাদ সেগুন কাঠ, খেজুর পাতা ও কাওয়েলু দিয়ে তৈরি করা হয়। যেসব এলাকায় ভালো সেগুন কাঠের বন আছে, সেসব বাড়িতে কাঠ খোদাইয়ের প্রচুর কাজ দেখা যায়। নারীরা বাড়ির দেওয়ালে খোলা হাতের ছাপ, মুষ্টির ছাপ বা শরকলা এবং অন্যান্য শুভ প্রতীক আঁকেন। উপজাতি সম্প্রদায়গুলি সাধারণভাবে প্রাপ্ত উপকরণ দিয়ে বাড়ি তৈরি করেন। তারা অপ্রয়োজনীয়ভাবে পরিবেশের ক্ষতি করেন না। বছরের পর বছর ধরে গোন্ড নারীরা তাদের মাটির বাড়ির দেওয়াল এবং মেঝে মাটি এবং সহজলভ্য রং ব্যবহার করে সাজিয়ে আসছেন। এই প্রাচীন প্রথাটি স্থানীয় ভাষায় নাহাডোরা, চিনহা, ধেগলাগানা বা ধেগনা নামে পরিচিত। বাড়ির প্রধান প্রবেশদ্বার সাধারণত পূর্ব দিকে থাকে এবং বাম পাশে একটি গোশালা রাখা হয়, যা বাড়ির পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয়। এই স্থানে শুভ অনুষ্ঠান এবং গুরুত্বপূর্ণ আচার অনুষ্ঠান পালন করা হয়। গোন্ডদের বাড়ি সাধারণত পাইথা বাংলো, পড়ছি, আঙ্গান, মুঠদ ঘর এবং কুড়িয়া এরকম নামের বিভিন্ন অংশে বিভক্ত। ভাড়িয়ারা সমতল অঞ্চলে নিজেদের ঝুপড়ি বানিয়ে বসবাস করে। ভাড়িয়ারা সারি সারি করে বাড়ি তৈরি করে 2টি পাশে লাইন ধরে থাকতে পছন্দ করে। ভাড়িয়াদের বাড়ি কাঠ, খড় এবং বাঁশের চাটাই দিয়ে তৈরি। বাড়ির জন্য প্রয়োজনীয় উপকরণ বন থেকে সংগ্রহ করা হয়। ভাড়িয়া বাড়িতে সাধারণত একটি বড় ঘর থাকে, যার একপাশে রান্নাঘর থাকে। ঘরটি মাটি এবং বাঁশের চাটাই দিয়ে তৈরি। বিভিন্ন ঘরে ভাগ করা হয়। ঘরের দেওয়ালে দারুণ সুন্দর ডিজাইন করা থাকে। কোল সম্প্রদায়ের বাড়ি সাধারণত মাটি, ঘাস এবং খড় দিয়ে তৈরি হয়, যাকে মাধিয়া বা ঝুপড়ি বলা হয়। দেওয়াল তৈরির পর ছাদ ঢাকা দেওয়া হয় শেরুয়া, গুলমেহেন্দি, ধাওয়াই গাছের সরু কাঠি দিয়ে।
বাড়ির প্রধান দরজা সাধারণত উত্তর পূর্ব বা পশ্চিম দিকে থাকে। সাহারিয়ারা খড়, বাঁশ, কাঠ এবং মাটির দেওয়াল দিয়ে তৈরি ঝুপড়িতে বসবাস করে। সাহারিয়া পরিবারে একটি বাড়ির গড় দৈর্ঘ্য এবং প্রস্থ মাত্র 12 থেকে 15 ফুট হয়। মোটের ওপর সাহারিয়াদের বাড়ি তা ঘাস দিয়েই হোক বা মাটি পাথর দিয়েই হোক একটি বড় ঘরের মতন হয়। সাহারিয়া নারীরা বিভিন্ন উৎসব ও অনুষ্ঠানের জন্য দেওয়ালে গ্রাফিটি এবং মন্ডনা বা শৈল্পিক নকশা আঁকায় দক্ষ। কোরকো সম্প্রদায়ের বাড়িগুলি একে অপরের মুখোমুখি সারিবদ্ধভাবে তৈরি হয়, যাকে ঢাবা বলা হয়। 4 ঢালু ছাদের কোরকো বাড়ি সাধারণত উত্তরমুখী হয়। প্রথমেই থাকে মুংলাই আঙ্গন, সেখানে গবাদি পশু এবং তাদের খাদ্যের জন্য সার রাখা হয়। বাড়িটি 2 তলাও হতে পারে। বাড়ির দেওয়াল সাধারণত মাটি দিয়ে তৈরি এবং ছাদের কাভেলু বা টাইলস পরিবার নিজেরাই তৈরি করেন। প্রথাগত বাইগা বাড়িতে 1টি বা 2টি ঘর থাকে এবং ছাদ ঢালু হয়। বাইগারা জঙ্গলের কাছাকাছি বসবাস করে এবং বন্য প্রাণীদের থেকে সুরক্ষার জন্য মজবুত ও উঁচু বেড়া তৈরি করে। বাইগা বাড়িতে প্রবেশ করলে সামনে একটি জলের পাত্র, যাকে পাধেন্দা বলা হয়, সেটা থাকে এবং একটি বড় বাঁশ মাটির পাত্র খুদারি দেখা যায়, যেখানে শস্য, ডাল ও লবণ রাখা হয়। অন্যদিকে থাকে চুলা বার্তন বা চুলা এবং বাম দিকে কিছু সরঞ্জাম রাখা হয়। এই বাড়িগুলো কাঠের দরজা এবং দরজার ফ্রেমে পুরুষের কাজের নিপুণতা এবং মাটির দেওয়ালে নারীদের শৈল্পিক সৌন্দর্যের প্রতিফলন দেখা যায়। মোটের ওপর এই জায়গাটা ঘুরতে আপনার ঘন্টা 1.5-2 কিন্তু লাগবেই, কারণ এত নিখুঁত সমস্ত কাজ, সেগুলো একটু ভালোভাবে না দেখলে এর রসাস্বাদন করা যাবে না। এরপরে আমি চলে এলাম হোটেলে। সেখানে একটু ফ্রেশ হয়ে তারপর যাব খাজুরাহো মন্দিরে। 4 ডিসেম্বর এখন চলেছি খাজুরাহোর দিকে। আমি যে হোটেলে আছি তার থেকে খাজুরাহো মন্দিরগুলো একদমই কাছে, 5-10 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। খাজুরাহো মন্দির নিয়ে সারা ভারতবর্ষ তথা পৃথিবীর মানুষের অপার আগ্রহ, অপার কৌতূহল। তার প্রধান কারণ হচ্ছে খাজুরাহো মন্দিরের অনিন্দ সুন্দর শিল্পকর্ম। আমিও আজকে সেই শিল্পকর্ম চাক্ষুষ করতে যাচ্ছি। এখানে কিন্তু অনলাইনে টিকিট কাটতে হবে, অফলাইন টিকিট কাটার কোনো ব্যবস্থা নেই। এই কিউআর কোডটি স্ক্যান করে টিকিট কাটা নিয়ম। এখানে সরকারি অনুমোদনপ্রাপ্ত গাইড রয়েছেন। 1 থেকে 5 জনের দলের জন্য হাফ ডের জন্য 2050 টাকা, ফুল ডের জন্য 2500 টাকা। 6 থেকে 14 জনের দলের জন্য হাফ ডেতে 2500 টাকা, ফুল ডেতে 3250 টাকা। 15 থেকে 40 জনের দলের জন্য হাফ ডেতে 3350 এবং ফুল ডেতে 4350 টাকা। আমি যেহেতু একা গেছিলাম, আমি কিন্তু কোনো গাইড নিতে পারিনি, কারণ আমার একটু কস্টলি মনে হয়েছিল গাইডের প্রাইসটা। অধিকাংশ খাজুরাহো মন্দির চান্দেলা রাজবংশের সময় 885 খ্রিস্টাব্দ থেকে 1000 খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত হয়েছিল। ঐতিহাসিক নথি অনুযায়ী 1200 শতাব্দীর খাজুরাহো মন্দির প্রাঙ্গণে 85টি মন্দির ছিল, যা প্রায় 20 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত ছিল। এর মধ্যে মাত্র 25টি মন্দির টিকে আছে। বিদ্যমান মন্দিরগুলির মধ্যে কান্ডারিয়া মহাদেব মন্দিরটি প্রাচীন ভারতীয় শিল্পকলার সূক্ষ্ম নকশা, প্রতীক এবং প্রাণবন্ত ভাস্কর্যগুলির জন্য বিশেষভাবে প্রসিদ্ধ। প্রথমে আমি এই মন্দিরটি দেখতে গেলাম। মন্দির প্রাঙ্গণটি দীর্ঘদিন জঙ্গলে ঢাকা পড়েছিল এবং বিস্তৃত প্রায় হয়ে গিয়েছিল, যতক্ষণ না 1838 সালে ব্রিটিশ প্রকৌশলী ক্যাপ্টেন টি.এস. বার্ট এটি পরিদর্শন করেন এবং তার আবিষ্কার সম্পর্কে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল জার্নালে প্রতিবেদন প্রকাশ করেন।
ওয়েস্টার্ন গ্রুপ অফ টেম্পল যেটা উৎকর্ষতার চরম সীমায় পৌঁছেছে। এত সুন্দর, প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চিতে কারুকার্য করা, মানে একটা দিক এমন নেই বাকি নেই যেখানটায় কোনো কারুকার্য নেই, একদম ফাঁকা এরকম কোনো দিক নেই। পুরো মন্দিরটাই আর কি এত চিত্রপম, এত সুন্দর। সেই জন্যই খাজুরাহো মন্দির ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। সেই জন্যই খাজুরাহো মন্দির সারা বিশ্ব থেকে মানুষ আসেন। আমি দেখতেও পাচ্ছি প্রচুর ট্যুরিস্ট আছেন যারা ভারতবর্ষের নন। তো সব মিলিয়ে মিশিয়ে খাজুরাহো সত্যি একটা এক্সপিরিয়েন্স। পড়ন্ত বিকেলে মন্দিরের ছবিগুলো আরও বেশি সুন্দর লাগছে। মানে এটা হয়তো সকালবেলার দিকে অন্যরকম লাগবে, কিন্তু এখন সূর্য অলরেডি পশ্চিম দিকে ঢলে পড়েছে, 4টে প্রায় বাজে। তো এখন পেছন দিক থেকে ওই জন্য সূর্যের আলোটা পড়ছে, আরও বেশি সুন্দর লাগছে। পেছনে এই দুটো মন্দির ছেড়ে এলাম, শিব মন্দির আর নারায়ণ মন্দির, বিষ্ণু মন্দির। এবার আবার অন্য আরেকটা মন্দিরের দিকে যাচ্ছি। এটা হচ্ছে চিত্রগুপ্ত টেম্পল, চিত্রগুপ্ত মন্দির। চিত্রগুপ্ত মন্দির, সব মন্দিরের এই মন্দিরগুলোই পরপর 3টে, এটার কারুকার্যগুলো অনেকটা সেম টাইপেরই, অনেকটা। এই মন্দিরগুলি বেলে পাথরের ওপরে খোদাই করে তৈরি করা হয়েছে, সেই জন্য এর কাজ এত সুন্দর, এত সূক্ষ্ম। তবে মন্দিরের বেসটা কিন্তু গ্রানাইট পাথরের শক্ত ভিত্তির ওপর, সেই জন্য অনেক প্রাকৃতিক দুর্যোগেও এই মন্দিরগুলি টিকে রয়েছে। যখন এই মন্দিরগুলি নির্মিত হয় তখন সেখানকার ছেলেরা ব্রহ্মচর্য অবলম্বন করে মঠে বসবাস করত বলে মনে করা হয়, এবং প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত এই জীবনধারাই তারা বজায় রাখত। মন্দিরের ভাস্কর্যগুলি তাদের গার্হস্থ্য জীবনের ভূমিকা সম্পর্কে জ্ঞান অর্জনে সহায়তা করত। খাজুরাহো মন্দিরসমূহ একত্রে নির্মিত হলেও সেগুলি দুটি ধর্মকে উৎসর্গ করা হয়েছিল, হিন্দু ধর্ম এবং জৈন ধর্ম। এটি ওই অঞ্চলে হিন্দু ও জৈনদের মধ্যে ভিন্ন ধর্মীয় মতাদর্শের প্রতি গ্রহণযোগ্যতা এবং শ্রদ্ধার ঐতিহ্য নির্দেশ করে। অনন্য স্থাপত্যশৈলী মন্দিরগুলির বৈচিত্র্য এবং চান্দেলা সভ্যতার সাক্ষ্য বহন করার জন্য 1986 সালে খাজুরাহো মন্দিরসমূহকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকাভুক্ত করা হয়। পার্বতী মন্দির এবার দেখব। পেছনে এটা পার্বতী মন্দির, স্লেন্ডার শেপের, সরু, লম্বা, খুব একটা জাঁকজমকপূর্ণ নয়, কিন্তু এটাও বেশ সুন্দর। এমনি কারুকার্য সব একই রকম, কিন্তু অন্যান্য মন্দির যেগুলো এতক্ষণ দেখছিলাম সেগুলো যেমন প্রচণ্ড ছড়ানো আর কি, অনেক কিছু রয়েছে, এটা তা নয়, এটা একটা সিঙ্গেল শেপ। মাতৃমন্দিরে জাঁকজমকও কিছু কম বা এই দিকটা হয়তো নষ্ট হয়ে গেছে, পরে রিনোভেট করেছে, এরকম হতে পারে। অধিকাংশ মন্দির চান্দেলা রাজবংশের হিন্দু রাজা যশবর্মন ও ধঙ্গার শাসনকালে নির্মিত হয়। যশবর্মনের ঐতিহ্য লক্ষণ মন্দিরে সর্বাধিক প্রকাশিত, এবং ধঙ্গা রাজার শাসনের সর্বোত্তম উদাহরণ হল বিশ্বনাথ মন্দির। সবচেয়ে বড় এবং বর্তমান সময়ে সবচেয়ে বিখ্যাত মন্দির কিন্তু কান্ডারিয়া মহাদেব মন্দির, যা রাজা বিদ্যাধরের শাসনকালে নির্মিত। মন্দিরগুলির শিলালিপি থেকে জানা যায় যে বর্তমানে বিদ্যমান মন্দিরগুলির বেশিরভাগ, মানে 970 থেকে 1030 খ্রিস্টাব্দের মধ্যে সম্পন্ন হয়েছিল, এবং পরবর্তী কয়েক দশক ধরে আরও কিছু মন্দির নির্মিত হয়। এই মন্দিরগুলো পরিক্রমা করা যায়, সেই মন্দিরগুলো পরিক্রমা করে দেখছি। আমি শুধুমাত্র পশ্চিম গোষ্ঠীর মন্দিরগুলি কিন্তু দেখেছি,
যেগুলি ভাস্কর্যের নৈপুণ্যে সর্বোচ্চ সীমা অতিক্রম করে গিয়েছিল। এছাড়াও এখানে কিন্তু পূর্ব গোষ্ঠীর এবং দক্ষিণ গোষ্ঠীরও মন্দির রয়েছে। যারা খাজুরাহের এই সমস্ত গোষ্ঠীর মন্দির দেখতে চান তাদের কিন্তু গোটা একটা দিন এখানে ব্যয় করতে হবে। খাজুরাহ মন্দির দেখা হয়ে যাওয়ার পর তারপর চললাম কুটনি আইল্যান্ড বলে একটি জায়গায়। আগে থেকে আমি এগুলো কিছুই প্ল্যান করিনি। আমাকে টোটো চালক দাদা যেমন যেমন বলেছেন সেই রকম ভাবেই আমি মোটামুটি এই প্ল্যানগুলো ছকে নিয়েছিলাম। আমি ভাবলাম যে এসেছি যখন একটু ঘুরে যাই। আর সত্যি এখানে অপূর্ব সূর্যাস্ত দেখি কিন্তু মন ভরে গেল। সানসেট হচ্ছে কুটনি আইল্যান্ডে, দারুণ পরিবেশ। সানসেটের সময় এলাম বলেই বোধহয় আরো বেশি ভালো লাগছে। এই হচ্ছে কুটনি আইল্যান্ডের ভেতরে যে এমপি ট্যুরিজমের থাকার জায়গা আছে। এখানে 100 টাকা ঢুকতে খরচ মাথা পিছু, আর সেটা ছাড়াও বোটিং হয়, বোটিং করতে পারেন। ভেতরে এই প্রেমিসেসের ভেতরে আর কি, এখানে বোটিং তো হয়ই, সেটা ছাড়া গার্ডেন আছে, সেলফি পয়েন্ট ইত্যাদি আছে। এখন সন্ধে হয়ে গেছে, সূর্য অলরেডি আর কি অস্তে চলে গেছে পেছনে। এবার সূর্যাস্তটা দেখার জন্য এখানে এসেছি, দারুণ সুন্দর লাগলো সূর্যাস্তটা দেখতে। কিন্তু আমি আর ভেতরে গেলাম না, কারণ আলো নিভে গেছে। এখন আবার 16 কিলোমিটার যে এসেছি, 16 কিলোমিটার আবার ব্যাকে যেতে হবে। মশা, সেই মাথার ওপর মশার ঝাঁক, যেটা অনেক আমরা আগে দেখতাম আমাদের বাড়ির মাথার উপর মশার এরকম পিলার হয়ে যেত। এখন কিন্তু আর দেখি না কলকাতায় মাথার ওপর সেই মশার পিলার, সেটা কিন্তু চলে গেছে। আপনারা কোথা থেকে দেখছেন আমাকে একটু কমেন্ট করুন তো, আপনাদের ওখানে আছে কিনা। মানে ছোটবেলায় আমরা যখন খেলতে যেতাম, খেলা হয়ে যেত, যখন সন্ধে হয়ে যেত, মাথার ওপর এরকম একটা মশার পিলার হয়ে যেত। যারা মানে আমি কথা বলছি, এটা মোটামুটি ওই 90-এর দশকের কথা। তো আপনারা একটু জানান তো যে আপনারা কোথায় থাকেন, আর সেখানে এখনও এরকম হয় কি না, যারা মাঠে যান বা সন্ধেবেলার দিকে। এখন আমাদের ওখানে কিন্তু এসব হয় না, মানে কলকাতা বা মফস্বল এরিয়াগুলোতে এখন আর ওই মশার পিলার আসে না। এই জায়গাটা ইটসেলফ আর কি বেশ সুন্দর, চারপাশটা পাহাড়, নদী সব মিলিয়ে মিশিয়ে দারুণ অপূর্ব আর কি সুন্দর একটা ল্যান্ডস্কেপ। এমপি ট্যুরিজমের যে কটেজ, সেখানে কিন্তু থাকতেও পারেন ইচ্ছে করলে। তাহলে এই সুন্দর জায়গা থাকার অভিজ্ঞতাটা হবে। আজকের এই অন্য রকমের পর্ব কেমন লাগলো আমাকে অতি অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করুন আর শেয়ার করুন আপনার ভ্রমণ প্রেমী বন্ধুর সাথে। ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসকে ফলো করুন ফেসবুকে, ইনস্টাগ্রামে।